করতে চাই সৈয়দ মোহাম্মদুল্লাহ, সেটি হচ্ছে প্রথমত মেয়র নির্বাচনের ইলেকশনের পরে, ফলাফলের পরে আজকে আপনি প্রথম আসছেন। জোহরান মামদানি নিয়ে আপনার মন্তব্যটি শুরুতে একটু ইন্ট্রোডাকশন হিসেবে জেনে নিই, তারপরে আমি মূল আলোচনায় যাব। আপনাকে অনেক ধন্যবাদ। জোহরান মামদানি একটা পরিচিতি আছে, তিনি নিউ ইমিগ্রেন্ট। এই মানে অনেক লোক যারা নিজে জীবনে ইমিগ্রেন্ট হয়ে দেশে এসছে, সে জন্মসূত্রে এই দেশে নাগরিক না, এই দেশের অভিবাসী না, ফলে সে মানে এই দেশের বিদেশাগত লোক। সে শৈশবে এসে, অল্প বয়সে এসে, সেটা অন্য কথা, কিন্তু সে ইমিগ্রেন্ট। একজন ইমিগ্রেন্ট, প্রথম জেনারেশনের ইমিগ্রেন্টের সন্তান না। ইমিগ্রেন্টের সন্তান তো সবাই বলা চলে, সব বিদেশিরা। ফলে ইমিগ্রেন্টের সন্তান না, নিজে মানে এই ইমিগ্রেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, এইরকম একজন লোক এই প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিউনিসিপ্যালিটি, পৌরসভার, এবং পৃথিবীর সবচেয়ে বড় পৌরসভার মধ্যে একটার, এবং পৃথিবীর মানে অর্থনীতির মানে আর্থিক কেন্দ্র, প্রধান আর্থিক কেন্দ্র, যেটা রাজধানী বলা হয়, হ্যাঁ সেটা বলা হয় আর্থিক কেন্দ্র, রাজধানী, সেই শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। ফলে নানা কারণ, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিউনিসিপ্যালিটি, বড় নগরী, পৃথিবীর অন্যতম প্রধান নগরী, এবং আর্থিক লেনদেনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কেন্দ্র, সেটা নির্বাচিত হয়েছেন। এটা তার একটা বিরাট ঘটনা, একজন নিউ ইমিগ্রেন্ট এটা হয়েছেন। দ্বিতীয় হচ্ছে তার ধর্মীয় একটা পরিচয় আছে। তিনি একজন মুসলমান পিতার এবং হিন্দু মাতার সন্তান, ভারতীয় বংশোদ্ভূত দুইজন কিন্তু সন্তান। আর এইটা একটা, ফলে মানে একজন হিন্দু নারীর মায়ের সন্তান এই প্রথম যুক্তরাষ্ট্রের কোথাও মেয়র নির্বাচিত, নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। একজন মুসলমান পিতার সন্তান এই প্রথম এখানকার মেয়র নির্বাচিত হয়েছেন। এইটা একটা প্লাস। তার আরেকটা হচ্ছে তার মানে রাজনৈতিক পরিচয়। তিনি ডেমোক্রেটিক পার্টির থেকে এসেছেন, কিন্তু ডেমোক্রেটিক পার্টির ভিতরে গত 10-15 বছর ভিতরে একটা নতুন ধারা বেশ প্রবল হয়ে দাঁড়িয়েছে, সোশ্যাল ডেমোক্রেট। ইউরোপের প্রায় প্রত্যেক দেশে সোশ্যাল ডেমোক্রেটটা খুব স্ট্রং। কোন দেশে, বেশ কয়েকটি দেশে সোশ্যাল ডেমোক্রেটরা বারবার নির্বাচিত হয়ে চলছে। ব্রিটেনের এখন যিনি প্রধানমন্ত্রী এবং তার দল, তারা হচ্ছে লেবার পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। ইউরোপের অন্যান্য অনেক দেশে সোশ্যাল ডেমোক্রেটিক। আমেরিকা এই প্রথম একটা এই ধরনের ইম্পর্টেন্ট পজিশনে। সেনেটর বার্নি স্যান্ডার্স, সেনেটর একজন সদস্য, তিনি সোশ্যাল ডেমোক্রেট। আমাদের এই এলাকা থেকে, যে এলাকায় আপনার অফিস সম্ভবত, সেই এলাকা, বা অন্তত আমি যে এলাকায় বাস করছি, এই এলাকার যিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি সভার অন্যতম সদস্য, ওকাসিও কোর্টেস, মানে ইওসি, আলেকজান্ডার ওকাসিও কোর্টেস, তিনিও সোশ্যাল ডেমোক্রেট। ফলে এই ধারাটা মানে প্রবল হচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা, অত্যন্ত বিরাট গুরুত্বপূর্ণ একটা পদে নির্বাচিত হলেন একজন সোশ্যাল ডেমোক্রেট। ফলে একজন সোশ্যাল ডেমোক্রেট এই প্রথম, একজন হিন্দু মাতার সন্তান এই প্রথম, একজন মুসলিম পিতার সন্তান এই প্রথম, এবং ইমিগ্রেন্ট হিসাবে এই প্রথম এই শহরের নির্বাচিত হয়েছেন। ফলে অনেক প্রথম জন্ম দিয়েছেন তিনি। এবং এরপরে আমি বাকিটা আলোচনা করব। আমি সেই ভূমিকাটুকুই আপনার কাছ থেকে নিয়ে নিলাম। এবার আমি একটু জানতে চাই, কেমন চালাবে তিনি নিউ ইয়র্ক সিটি, আর প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সম্পর্ক কেমন হবে। এবং এই সাথে আরেকটা আমি যুক্ত করে দিতে চাই যে মেয়রের কি প্রেসিডেন্টকে প্রয়োজন কিনা, কারণ এটি নিয়ে অনেক ডিবেট হয়েছে। অনেকে বলেছে যে না, সিটির মতো করে চলবে, কিন্তু আমরা জানি যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফেডারেল এবং সিটি। আপনার কাছ থেকে আমি বিশ্লেষণটি একটু জেনে নিতে চাই। শুরুতে জানতে চাই যে ট্রাম্পের সাথে তার কেমন সম্পর্ক হবে। সম্পর্কটা খুব উষ্ণ হবে, আন্তরিকতাপূর্ণ হবে এমন না, তবে গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার আছে। প্রেসিডেন্ট আগে তার বিরোধিতা করেছেন প্রচন্ড ভাবে, এবং রিপাবলিকান কেউ
তিনি যাতে শপথ নিতে না পারেন সেই জন্য মামলা ইত্যাদি করার প্রস্তুতি নিচ্ছেন। তার সিটিজেনশিপ ক্যান্সেল করার কথা বলছেন, যে তিনি কমিউনিস্টের কথা বলে, ইত্যাদি ইত্যাদি নানা উদ্যোগ চলছে। কিন্তু মানে মোটামুটি একটা জেনারেলি বাহ্যিকভাবে অন্তত আমার ধারণা হচ্ছে, সব পড়ে শুনে পত্র পত্রিকার রিপোর্ট টিপোর্ট দেখে, যে সম্ভবত তিনি মেয়র পদ গ্রহণ করার ক্ষেত্রে বাধা প্রেসিডেন্ট দেবেন না, এবং তার সমর্থকরা সম্ভবত সেটাতে সরে আসবেন। ফলে মেয়রের পদে তিনি গেলেন। এই একটা, এখন প্রেসিডেন্টের তাদের সম্পর্ক তার কখনো খুব হৃদ্যতাপূর্ণ হবে তা না, কিন্তু প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এটা একটা ইয়ে। এবং তিনি এর আগে বলেছিলেন অনেকগুলো প্রজেক্ট থাকে, মানে একটা সিটি এলাকা বেশ কিছু বড় বড় প্রজেক্ট থাকে। নিউ ইয়র্ক সিটি তো বিশাল একটা সিটি, যে প্রজেক্ট ফেডারেল সরকার টাকা দিয়ে থাকে, যেমন নদীর নিচে দিয়ে যে টানেল, হাডসন নদীর নিয়ে টানেল দিয়ে ওইদিকে নিউ জার্সির দিকে সংযোগ, দেশের বাকি অংশের সাথে সংযোগের জন্য অন্যান্য দিকেও টানেল আছে। এই দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই টানেল আরো নতুন করে করার কথা। একটা টানেল দীর্ঘদিন থেকে পুরনো হয়ে গেছে, কয়েক লাইনের টানেল কিন্তু পুরনো হয়ে গেছে, ফলে বিকল্প হিসাবে আরেকটা টানেল করার কথা হচ্ছে। এই ধরনের কিছু মেজর প্রজেক্ট আছে। এই প্রজেক্ট গুলোর জন্য ফেডারেল সরকার একটা মোটামুটি আগে থেকে বরাদ্দ বাইডেন আমলে চূড়ান্ত হয়েছে, কিন্তু ট্রাম্প সাহেব বলেছেন না, ওই টাকা আমি রিলিজ করবো না। এর আগে বলেছেন নির্বাচনের আগে, ওইটা আমি দেবো না। না দিলে ওই প্রজেক্টটা দুটা ক্ষতি, একটা হচ্ছে যে এই নিউ ইয়র্কের টাকাটা এই এলাকায় খরচা হবে, যখন যে এলাকায় টাকাটা খরচা হয় এই এলাকার লোকরা, মানে লক্ষ লক্ষ লোক বা হাজার হাজার লোক ওই প্রজেক্টে কাজ করবে, তারা বেতন পাবে। বেতন একটা কর তারা নিউ ইয়র্ক শহরকে দেবে বা নিউ ইয়র্ক স্টেটকে দেবে। নিউ ইয়র্ক শহরকে কর দিলে সেটা নিউ ইয়র্ক শহরের ইনকাম বাড়ে। ফলে ডাইরেক্টলি $6 বিলিয়ন $7 বিলিয়ন সরকার না দেওয়ার একটা পরিণতি তো অন্যদিকে আছে। কিন্তু ওই টাকাটা হলে এত টাকা এখানে যে খরচা হবে, সেটার থেকে আবার এই শহরের অনেক আয় হবে, এই নগরী বহু আয় হবে। বেতন থেকে তারা আপনার ট্যাক্স পাবে, ওই টাকা ওই যারা বেতনগুলো পাবে তাদের বেতন একটা উল্লেখযোগ্য অংশ নিউ ইয়র্ক শহর এলাকায় খরচ করবে, সেইটা এই শহরের আয় বাড়াবে। ফলে নানা দিক থেকে এই শহর উপকৃত হবে। এটা যদি না হয়, নিউ ইয়র্কের একটা মেজর প্রজেক্ট বাদ পড়ে গেল, এটা একটা ক্ষতি। আর একটা হচ্ছে যে নিউ ইয়র্ক আয়ও অনেক কমে, বেশ কিছু সাবস্টেন্সিয়াল আয় কমে যাবে। ফলে খালি একটা প্রজেক্ট না, আরো বেশ কিছু প্রজেক্ট আছে যেটা প্রেসিডেন্ট অসহযোগিতা করলে টাকাটা ধিমেতে তালা আগে থেকে দেওয়া শুরু হয়েছে, উনি বরাদ্দটা কমিয়ে দিলেন, বরাদ্দটা স্থগিত রাখলেন, বরাদ্দটা স্লথ করে দিলেন। এই সমস্ত করলে শহর নানা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই একটা। 2 নম্বর হচ্ছে, আপনি দেখছেন যে এই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আইস ইমিগ্রেশন হানা দিচ্ছে, এবং মেয়রের গভর্নরের অনুরোধ বা দাবি উপেক্ষা করে তারা যাচ্ছে। সেটাও তিনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু মেয়রের সাথে মোটামুটি ভাবে যদি একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে, সেইটা জেনারেলি প্রেসিডেন্ট ট্রাম্প যে সমস্ত শহরে পাঠাচ্ছেন, সেটা ওখানে অপরাধ বেশি ইত্যাদি নানা কথা বলে পাঠাচ্ছেন, এবং সেই শহরগুলোতে অপরাধ বেশি এটা বলা হচ্ছে। নিউজ পেপারে আমি আবার পড়ছি যে শহরগুলো সব যতগুলো বলছে অপরাধ বেশি, এটা যেমন সত্য, অপরাধের পরিমাণ বিপুল পরিমাণে ওয়াশিংটন ডিসি, শিকাগো আগের তুলনায় হ্রাস পাচ্ছে। এবং এখন সবচেয়ে বেশি অপরাধের টাইম না এইসব শহরে। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, যেসব শহর উনি পাঠাচ্ছেন, ক্যালিফোর্নিয়াতে পাঠিয়েছেন, সেই সব শহরের মতোই বা তার চাইতে বেশি অপরাধ আছে রিপাবলিকান পার্টি শাসিত অনেক শহরে, অনেক স্টেটে। সেখানে কিন্তু তিনি লোক পাঠাচ্ছেন না, ফেডারেল মানে ইমিগ্রেশন লোকদেরকে পাঠাচ্ছে না। এবং ন্যাশনাল গার্ড, যেটা ন্যাশনাল গার্ড কিন্তু স্টেটের থাকে, সরকারি ফেডারেল না। কিন্তু প্রেসিডেন্ট বিশেষ কোনো সময়, জরুরি সময়ে প্রেসিডেন্টের এই অথরিটি আছে,
তিনি ন্যাশনাল গার্ডকে ফেডারালাইজড করতেন, ফেডারেল সরকারের বাহিনী ঘোষণা করে একটা পার্টিকুলার সময়ের জন্য তাদেরকে একটা নির্দিষ্ট সময় তাদেরকে বিভিন্ন এক স্টেটের ফেডারেল ন্যাশনাল গার্ডকে আরেক স্টেটেও পাঠাতে পারেন, পাঠাচ্ছেন তিনি, ফলে এটা করতে পারেন। আচ্ছা, এমনকি রিপাবলিকান শাসিত স্টেটের ন্যাশনাল গার্ডকে উনি ডেমোক্রেটিক শাসিত স্টেটে যাচ্ছি, তো এইটা তিনি পাঠাতে পারেন। নিউ ইয়র্ক শহরে যে পাঠাবেন না এটার পরেও মামদানির সাথে মোটামুটি একটু যোগাযোগ হলেও সেটা বলা মুশকিল, কিন্তু আশা করা যায় মোটামুটি ইনি যদি সুসম্পর্ক বজায় রাখেন বা দুই পক্ষ থেকে সেটা চেষ্টা করা হয়, তাহলে হয়তো তিনি সেটার ব্যাপারে বিরত থাকতেও পারেন বা অত কঠোর ব্যবস্থা নাও নিতে পারেন। মামদানিকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পকে 2 দিন আগে জিজ্ঞেস করা হয়েছে মামদানিকে আপনি কল করবেন কিনা, যোগাযোগ করবেন কিনা, বলছে না, ওর থেকেই কল আসা উচিত। আমিও তাই মনে করি, মেয়রই রাষ্ট্রপতিকে প্রেসিডেন্টকে কল করা উচিত, এটা মোর শোভন। তিনি যতই তার ক্রিটিসিজম করুন থাকুন না কেন, রাজনীতিতে মনে করুন দুইজন প্রেসিডেন্ট পদপ্রার্থী, যখন দুইজন পরস্পরকে এমন কঠোর নিন্দা করেন, সমালোচনা করেন, কিন্তু যিনি নির্বাচিত হয়ে যান সাধারণত তাকে অভিনন্দন জানান, তার অভিনন্দন জানান। তো ফলে এইটাও সেরকম, প্রেসিডেন্ট আছেন, উনি ক্ষমতাবান, উনি মেয়রের পরে স্টেটের গভর্নর, তার উপরে হচ্ছেন 50টা স্টেট মিলে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট। ফলে তাকে প্রথম ফোন করা মামদানি নিশ্চয়ই আমি ধারণা করি করবেন। এবং মামদানিকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন তিনি প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করবেন, এমনও বলেছেন হ্যাঁ আমার প্রেসিডেন্টের সাহায্য দরকার। ফলে দুই পক্ষ থেকেই এক ধরনের মোটামুটি ভাবে আপাত দৃষ্টিতে মানে সৌজন্য মূলক মনোভাব প্রকাশ করা হয়েছে। আমি আশা করব তারা মোটামুটি ভাবে একটা ওয়ার্কিং রিলেশনশিপের দিকে এগিয়ে যেতে পারবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপার একটা, তিনি মানে এই মামদানিকে একেবারে ভয়ঙ্কর ভাবে সফল হতে দেখবেন কিনা, দিতে চাইবেন কিনা, সেটা আরেকটা প্রশ্ন। কিন্তু অন্যদিকে আরেকটা ইয়ে আছে, আঙ্গিক আছে এটার, সেটা হচ্ছে নিউ ইয়র্ক শহর, নিউ ইয়র্ক স্টেট চাইতে নিউ ইয়র্ক শহর, এই শহর এলাকার ভিতরে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, তার বংশের সবাই এখানকার, এখনো এইখানেই থাকেন। যদিও তিনি এখান থেকে ফ্লোরিডায় তার বাড়িতে ট্রান্সফার করেছেন নিজেকে, সেখানে প্রপার্টি আগে থেকে ছিল, ওখানকার মানে স্টেট হিসেবে ভোটার হিসেবে নিজেকে তালিকাভুক্ত করেছেন, কিন্তু জন্মসূত্রে তিনি নিউ ইয়র্ক নগরে, এই নিউ ইয়র্ক নগরীতে তার সব প্রপার্টি আছে, ইত্যাদি আছে, এবং নিশ্চয়ই হৃদয় থেকে তিনি নিউ ইয়র্কে তার কাছে সবচেয়ে প্রিয় হওয়ার কথা। এবং তিনি যদি নিউ ইয়র্ক শহর ক্ষতিগ্রস্ত হয় এরকম কিছু পদক্ষেপ নেন, ক্ষতিগ্রস্ত হবে তারই জন্মসূত্রে যে নগর, সেই নগরের লোকজন, সেটাও নিশ্চয় তিনি খেয়াল রাখবেন, এবং নিউ ইয়র্কের লোকজনও তার উপরে ক্ষুব্ধ হবে তিনি যদি এটা না করেন। ফলে সব দিক থেকে বিবেচনা আমার মনে হচ্ছে মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশনশিপ দুইজনই বিল্ড করার চেষ্টা করবেন। সেটাই আমরাও আশা করি, কারণ ফেডারেল সরকারের সহায়তা সিটিরও দরকার, এবং সিটির জোহরান মামদানিকে নিয়ে যেমন আমরা সবাই আশাবাদী, ঠিক তেমনি ফেডারেলের সেই সহযোগিতা নিয়ে তিনি সফলভাবে পরিচালনা করবেন সেটিও আশা করতেই পারি, এবং আচ্ছা, সেই ক্ষেত্রে তিনি দূরদর্শিতার। জি, আরেকটা অংশ আপনার, যে তিনি কিভাবে কাজ করবেন, কেমন হবেন। জি 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 নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি, সেটা আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ মামদানি সোশ্যাল ডেমোক্রেট এটা তো বললাম, কিন্তু তিনি অনেকগুলো পরিকল্পনার কথা ঘোষণা করেছেন অগ্রিম, মানে জনপ্রিয়। এবং সেটা একটা কি, যে নিউ ইয়র্ক শহরে 4টার বেশি ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে, এইরকম বিল্ডিং কে সম্ভবত 4টা, ইফ আই এম নট রং, সেগুলা রেন্ট স্টেবিলাইজড হতে হয়, তারা ইচ্ছে মতো বাড়াতে পারে না। 4টা পর্যন্ত যদি হয়, ইফ মাই ফিগার ইজ নট ইনকারেক্ট, তাহলে সেখানে বাড়িওয়ালা মানে হয়তো একটা বেচারার একটা ঘর আছে, কিনেছে, 4টা অ্যাপার্টমেন্ট আছে, তো 4টা অ্যাপার্টমেন্ট হলে তিনি সেটার ভাড়া কোনো সরকারি নিয়ম কানুন না তার উপরে নাই, তিনি এই বছর $3,000 নিচ্ছেন, আগামী বছর 20% বাড়িয়ে দিতেন, 15% বাড়াতে পারেন মোটামুটি,
যেটা যদি চালাতে পারেন, বাড়ালে ভাড়াটে যদি পান বা ভাড়াটে যদি থাকে। কিন্তু 4 বা এই ধরনের ইউনিট, এগেইন বারবার আমি বলছি যে ইউনিটটা 4 বলে আমার স্মরণ পড়ছে। তো সেই ক্ষেত্রে ওই ইচ্ছা মতো বাড়ানো যায় না। স্টেটের একটা আইন আছে, এই আইনের বাইরে এত পার্সেন্টেজের বেশি 1-1.5% এর বেশি আপনি বাড়াতে পারবেন না। এইটা এই হারে বাড়াতে পারেন। ধরা যাক 2% বাড়ানো এলাও করে বা 2.5%, এরকম একটা লিমিট আছে, ওর বেশি বাড়ানো যায় না। অ্যাজ এ ম্যাটার অফ জোহরান মামদানি, আমি যেই পাড়ায় থাকি অ্যাস্টোরিয়া, এই পাড়াতেই উনি ওই ধরনের একটা রেন্ট স্টেবিলাইজড, এবং এই লিগ্যাল টার্ম হচ্ছে রেন্ট স্টেবিলাইজ, রেন্টের ভারসাম্য, ভাড়ার ভারসাম্য বজায় রাখা বা রাখে যে সমস্ত অ্যাপার্টমেন্ট, সেই ধরনের অ্যাপার্টমেন্ট বাড়ি। তিনি বলেছেন এই ধরনের রেন্ট স্টেবিলাইজ যে সমস্ত অ্যাপার্টমেন্ট আছে সেগুলোতে তিনি আর রেন্ট ফ্রিজ করে দেবেন, এর রেন্ট আর বাড়াতে পারবে না, যে যে হারে যে যত দিচ্ছে এটা থাকবে। পরবর্তীতে ক্ল্যারিফাই করেছেন তা 4 বছরের জন্য, তার মানে তার এই মেয়াদ টাইমের জন্য, এই একটা 4 বছরের জন্য। সেটার ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে উনি যখন ক্ষমতায় যাবেন আলাপ আলোচনা হবে, মানে বাড়ির মালিকের, অ্যাপার্টমেন্টের মালিক, তাদেরও তো খরচাপাতি আছে, সবকিছুর দাম বাড়ছে, সেও তো একটা লাভ করার জন্য ইনভেস্ট করছে। $5 মিলিয়ন দিয়ে একটা লোক ধরা যাক 20 ইউনিটের একটা বাড়ি কিনেছে বা 30 ইউনিটের। তো এখন সে যে হিসাব করেছিল সে আস্তে আস্তে ভাড়া বাড়বে সেটা হচ্ছে না, কিন্তু তার খরচা বাড়ছে, মেইনটেনেন্সের খরচা বাড়ছে। ফলে তাদের সাথে সলা পরামর্শ করে তিনি হয়তো রেন্ট স্টেবিলাইজ যেটা কথা বলেছেন সেটা 4 বছর না করে 3 বছরেতে রাজি হয়ে যেতে পারেন, এই একটা হতে পারে। অথবা এখন যে ফ্রিজ করতে যার 1,000 টাকা আছে, 2% বাড়ানো যদি প্রভিশন থাকে ম্যাক্সিমাম পার ইয়ার, সেক্ষেত্রে দেন দরবার করে 1% লিমিট রেখে দিলেন, যে 4 বছরের জন্য 1% আপনি বাড়াতে পারবেন। এইটা একটা, এটা হচ্ছে মানে একটা হচ্ছে ইলেকশনের ক্যাম্পেইনের সময় আপনার প্রতিশ্রুতি, আর একটা হচ্ছে রিয়ালিটি। শাসকদের জন্য একটা রিয়ালিটি, বাস্তববাদী হতে হয়। ফলে তিনি এমন গো ধরে থাকবেন, নাও ধরতে পারেন, তিনিও একজন বাস্তববাদী, ইনি একজন পলিটিশিয়ান আফটার অল, এই একটা। তো রেন্ট স্টেবিলাইজের কথা বলেছেন, আমার ধারণা এক্ষেত্রেও কোনো না কোনো দরকার হয়ে কোনো একটা সমঝোতার দিকে যেতে পারে। তিনি ফেয়ার প্রাইসে শহরের পক্ষ থেকে একটা নগরের পক্ষ থেকে কিছু স্টোর খুলবেন বলেছেন। সেই জায়গায় ধরা যাক এই শহর বিশাল শহর, মানে 7 মিলিয়নের বেশি লোক এই শহরে বাস করে, প্রায় 8 মিলিয়ন। তাদের জন্য যদি আপনি দোকান খুলতে হয়, 10,000 দোকান খুলতে হবে, তা না হলে মানে আপনার প্রতি পাড়ায় খুলতে হবে। তো এখন সেই রকম দোকানে ভিড় লেগে থাকবে। ফলে যেটা উনি করতে পারেন, মানে টোকেন হিসাবে কয়েকটা, প্রতি বড়তে ধরা যাক 2টা করে খুললেন, 4টা বড়তে 8টা খোলা হলো, এবং সেখানে ন্যায্য মূল্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেওয়া হলো। 100টা আইটেম না, 500টা আইটেম না, একটা সুপার মার্কেটে 1,000 আইটেম থাকে, অতগুলো না। ফলে 50টা, 20টা, 25টা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় কিছু আইটেম সেটা করলেন। এই ধরনের তিনি কিছু সীমিত পরিমাণে করলে এটা করতে পারবেন। এটা শহরের নগরীর বাজেটের উপরে প্রচন্ড কোনো প্রতিক্রিয়া ফেলবে না। এবং আমার ধারণা বড় বড় যে সাপ্লায়ার আছে, ম্যানুফ্যাকচারার আছে, ধরা যাক তাদেরকে বলা হলো, তারা বিভিন্ন দোকানের মাধ্যমে ধরা যাক $1 বিলিয়ন জিনিস প্রতি বছর সাপ্লাই দিচ্ছে নিউ ইয়র্ক শহরে, একটা কোম্পানি। সেই জায়গায় 2 মিলিয়ন মূল্যের জিনিস ওই ন্যায্য মূল্যের 4টা দোকানের জন্য তারা সাপ্লাই দিল, এটাতে সে পার্সেন্টেজ প্রফিট অনেক কম করে নিল। এটা সম্ভবত উনি অ্যারেঞ্জ করতে পারবেন, সম্ভবত। তৃতীয় আরেকটি মেজর প্রস্তাব তিনি করেছেন, সেটা হচ্ছে এইটা তার পুরাপুরি তার এখতিয়ারে না, সেটা আরেকটা ব্যাপার। তিনি ওই বাসের ভাড়া, নিউ ইয়র্ক শহর ফ্রি এলাকায়, বাস। হ্যাঁ, বাসের ভাড়া থাকবে না, বিনামূল্যে বা লোক বাসে চলাচল করতে, এটা কিন্তু তার এখতিয়ারে না, এটা স্টেট অ্যাপ্রুভ করতে হয়। এবং এই যে নিউ ইয়র্ক মেট্রোপলিটন অথরিটির, এটা গভর্নরের কন্ট্রোলে। তিনি বলেছেন যে এটা তিনি সমর্থন করেন না, কিন্তু তিনি সমর্থন করেন না যে আগামী বছর তো গভর্নর হকুলও পুনর্নির্বাচিত হবেন।
নিউ ইয়র্ক শহরে সবচেয়ে বেশি লোক বাস করে, এবং তাদের ভিতরে এই ভাড়াটা এই ধরনের ফ্রিজ করলে, যাদের দরিদ্র শ্রেণীর ধরা যাক কমপক্ষে 50 লাখ লোক আছে, কমপক্ষে 25 লাখ লোক আছে, এরা তো সব, এদের অধিকাংশ লোক তো ভোটার, এই ভোটাররা তার উপরে রুষ্ট হবেন। ফলে তিনি নিজের পুনর্নির্বাচনের স্বার্থে এবং জনগণের কথা বিবেচনা করে এক ধরনের আপোষে রাজি হতে পারেন মামদানির সাথে। সেটা কিরকম, যে এবং তিনি বলেছেন অল্প কিছু লোক, অতি দরিদ্র যারা, সেটা ওই ট্যাক্স রিটার্নের ভিত্তিতে নিশ্চয় হবে, অতি দরিদ্র লোক যারা একটা পার্সেন্টেজ, টোটাল ধরা যাক নিউ ইয়র্ক শহরে মানে দৈনিক 5 মিলিয়ন লোক চলাচল করে, তার ভিতরে 500,000 5 লাখ লোকের জন্য তিনি স্বল্প মূল্যে বা বিনামূল্যে করে দিতে এটা রাজি হতে পারেন। আলাপ আলোচনার ভবিষ্যৎ পর্যায়ে আরেকটা হতে পারে যে 20-30% লোকের জন্য আর একটা বাড়িয়ে দিয়ে এই অর্ধেক মূল্য করে দেয়। সিনিয়র সিটিজেন হিসেবে আমি অর্ধেক মূল্যে ট্রাভেল করতে পারি ট্রান্সপোর্টেশনে নিউ ইয়র্ক শহরের এলাকায়, সেইটা ওই জনসংখ্যার 20-25-30%-এর জন্য রাজি করে হয়ে গেলেন গভর্নর। তাহলে সেই মামদানির এই দাবির চাপে, এই এজেন্ডার চাপে অনেক লোক উপকৃত হবে। পুরাপুরি ফেয়ার ভাড়া, উনি ফ্রি ভাড়া চালু করতে না পারলেও ভাড়ার ক্ষেত্রে বেশ কিছু সুরাহা পাবে, সুসহ অবস্থা হবে নিম্নবিত্ত লোকজনের, এই সম্পর্কে আমি নিশ্চিত। ফলে সেই রকম একটা ব্যবস্থা হবে বলে আমার ধারণা, গভর্নর যেভাবে বলেছেন আমি আশা করছি সেটা হবে। ফলে ওভারঅল যদি আপনি বলেন তার এটা একটা। 2 নম্বর হচ্ছে তিনি যে তার ট্রানজিশন টিম তৈরি করেছেন 6 জন নারীকে নিয়ে বা 7 জন, সবাই নারী, চিন্তা করে দেখুন। 1 2 নম্বর হচ্ছে তার ভিতরে সব আউটস্ট্যান্ডিং, এক থেকে একজন। লিনা খান যিনি ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান হিসেবে চাকরি করেছেন, বিখ্যাত এক মহিলা, মানে ফেডারেল সরকারের ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কে চাকরি করেছেন, তিনি এই তার টিমে আছেন। তারপরে একজন জুইশ নারী আছেন, একজন অশ্বেতাঙ্গ আছেন, এই ধরনের সবাইকে নিয়ে করেছেন। তার সেক্রেটারি করেছেন এখন অ্যাসেম্বলির পার্সন হিসাবে, স্টেট অ্যাসেম্বলি মেম্বার হিসাবে তিনি তার যে চিফ অফ স্টাফ তাকেই তিনি রেখেছেন। তারই মতো 34 বছর, তার 33 পার হয়ে 34 যাচ্ছে, এই তরুণীরও 34 বছর। এই একটা। আরেকটা হচ্ছে উনি চিফ মানে ডেপুটি মেয়র হিসাবে অলরেডি মানে নমিনেট করেছেন। উনি 1 তারিখে শপথ নেবেন জানুয়ারির, তার আগে তিনি এটা নমিনেশন অ্যানাউন্স করছেন। এটা অ্যাপ্রুভ হবে তখন। এই যে চিফ ডেপুটি মেয়র, প্রিন্সিপাল ডেপুটি মেয়র হিসেবে তাকে জানাকে দিয়েছেন, তার বয়স 74 বছর, তার ডাবল, চাইতে একটু বেশি। তিনি অত্যন্ত অভিজ্ঞ লোক। এর আগে ব্লাজিও অ্যাডমিনিস্ট্রেশনের টাইমে তিনি এক্স্যাক্টলি ওই পদে ছিলেন। ফলে অত্যন্ত অভিজ্ঞ লোক, অত্যন্ত অনেস্ট লোক বলে তার পরিচিতি আছে, এবং তিনি অত্যন্ত দক্ষ লোক হিসেবে, প্রশাসক হিসেবে। ফলে ডে টু ডে প্রশাসন মামদানি তো অত জানেন না, উনি জানেন। ফলে উনি দক্ষভাবে এনাকে সুপরামর্শ দিতে পারেন এবং দক্ষভাবে প্রশাসনের উপরে ওনার হাতটা থাকবে। ফলে প্রশাসন ফেল না করার একটা বিরাট গ্যারান্টি উনি নিলেন এই ধরনের একজন মানে অত্যন্ত দক্ষ অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে। ফলে ওভারঅল দেখা যাচ্ছে যে এই তরুণ, অত্যন্ত তরুণ ব্যক্তি, মানে 34 বছর বয়স, হ্যাঁ 33 পার হয়ে 34-এ পড়লেন, এইরকম একজন তরুণের পক্ষে এত একটা ছোট্ট শহর চালানোই মুশকিল। মানে এটা অনেক স্টেটের চাইতে পপুলেশন বেশি, অনেক দেশের চাইতে পপুলেশন বেশি, অনেক মানে বিরাট ব্যাপার এটা। আরেকটা এজেন্ডা তিনি যেটা বলেছেন, এটা বলে শেষ করছি, ধনীদের উপরে। নিউ ইয়র্ক শহর হচ্ছে বাণিজ্যের, অর্থনীতির কেন্দ্র। ধনীদের উপরে, এখানে বিলিয়নিয়ার অনেক, এখানে কর্পোরেশন শত শত বিলিয়ন ডলারের মালিক, যে সমস্ত কর্পোরেশন, তাদের তো এখানকার স্টক এক্সচেঞ্জেই তাদের নাম। তাদের সবার উপরে উনি বলেছেন, ধনীদের উপরে উনি অতিরিক্ত কর আরোপ করবেন, সেই টাকাটা মানে অপেক্ষাকৃত অসচ্ছল ব্যক্তিদের কল্যাণে ব্যয় করবেন, এটা বলেছেন। সেটাও তিনি নিশ্চয়ই ক্ষমতায় যখন যাবেন তিনি ওইটা কিছুটা হয়তো বাড়াবেন, ধরা যাক 1/4%, 2-3% না করে 1/4%,
বা 0.1% বাড়াবেন, বাড়ালে কিছু ইনকাম বাড়লো, তিনি তার কথা রেখেছেন। এটা হলো আবার এত বেশি বাড়াবেন না যে ধনীরা নিউ ইয়র্ক শহর ছেড়ে কয়েকদিন আগে, ভোটের কয়েকদিন আগে, ইন্টারেস্টিং কথা, ব্রিটেনের সবচেয়ে কনজারভেটিভ পত্রিকা হচ্ছে ডেইলি মেইল। ডেইলি মেইলে এখান থেকে একটা ইন্টারভিউ করে ছাপিয়েছে যে নিউ ইয়র্ক শহরের শ্বেতাঙ্গদের ভিতরে বেশ একটা উল্লেখযোগ্য অংশ, ধনীদের ভিতরে একটা মেজরিটি অংশ মামদানি মেয়র হলে শহর ছেড়ে পালাবে, চলে যাবে, দে উইল ফ্লি, পালাবে বলেছে, চলে যাবে, হিজরত করবে। কিন্তু আমার মনে হচ্ছে কেউ হিজরত করবে না, তিনি এমন ভাবে ব্যবস্থা নেবেন যাতে তাদের ভিতরে কোনো আতঙ্ক হবে না। তার প্রমিস কিছুটা হলেও টোকেন তিনি রক্ষা করবেন, কিন্তু এমনটা করবেন না যাতে পালানোর মতো সিচুয়েশন হয়। ফলে ওভারঅল আমি মামদানির ব্যাপারে আমার ধারণা পজিটিভ। আমার ধারণা তিনি একটা মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, মেয়র হিসেবে মানে সফল হবেন এবং মোটামুটি ভাবে রাষ্ট্রপতির সাথে তার সম্পর্ক, ওয়ার্কিং রিলেশনশিপ একটা বিল্ড হবে এবং ওভারঅল মানে এইটা ডেমোক্রেটিক পার্টি মানে দুর্বল অবস্থা থেকে উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে তার নির্বাচন যে হেল্প করেছে সেইটা অব্যাহত থাকে এবং সোশ্যাল ডেমোক্রেটিক সিস্টেমকে গাল দিয়ে রিপাবলিকান পার্টি যা বলছে এটা কমিউনিজম, সেটা যে না, এরা যে রিয়ালিস্ট, এরা যে বাস্তববাদী এবং মোটামুটি মানে সীমারেখার ভিতরে নিয়ম রক্ষা করে তারা ক্যাপিটালিজমকে থ্রেট না করে, বিপন্ন না করে শাসন করতে পারে, সেই অনুযায়ী স্থাপন করলে ডেমোক্রেটিক পার্টির জন্য সেটা উপকার হবে আগামী মধ্যবর্তী নির্বাচনে, বিশেষত প্রেসিডেন্ট নির্বাচনে। সেটি আমরাও আশাবাদী। দেখা যাক, নতুন যিনি স্বপ্ন দেখি আমি বলবো যে বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের যে স্বপ্নটি তিনি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে মেয়র হয়েছেন, সে অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক সিটি গড়ে তুলবেন, সে প্রত্যাশাটি। আজকে যেহেতু সময় আর নেই, বাংলাদেশ প্রসঙ্গটি নিয়ে আরেকদিন হয়তো আলোচনা করবো। সৈয়দ মাহমুদুল্লাহ, উপসংহারে আজকের মতো কি বলবেন? মানে উপসংহার তো ওই বাংলাদেশ আপনি যেহেতু বলার সুযোগ না, এটা যে প্রধান উপদেষ্টা বলেছেন যে জাতীয় নির্বাচনের দিনই একটা মানে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে। গণভোটের দাবি ছিল জামাত ইসলামী এবং ছাত্র তরুণদের দলদের, তাদের আরো কয়েকটি দলের। সেই দিন একই দিন হবে এবং সেখানে 4টি বিষয়ের উপরে তাদের এক করে মতামত। আপনারা কি এই জুলাই সনদের পক্ষে আপনাদের ওপিনিয়ন দিচ্ছেন কিনা, যেসব পয়েন্ট সেখানে এগ্রিড হয়েছিল? তারা যদি হ্যাঁ বলে তাহলে 2 কক্ষ বিশিষ্ট আসন সংসদ হবে এবং সেই সংসদের উচ্চ কক্ষ, যেটা যুক্তরাষ্ট্রের সেনেট বলে, ব্রিটেনের হাউস অফ লর্ডস বলে, ভারতের রাজ্যসভা বলে, সেই ধরনের একটা হবে 100 সদস্য। সেইটা লোক সাধারণ সংসদের নির্বাচনে যে পার্টি যে পরিমাণ যত পার্সেন্ট ভোট পেয়েছে তার ভিত্তিতে সংখ্যানুপাতে তারা আসন পাবে এবং প্রথম 180 দিনের ভিতরে যে সমস্ত এগ্রিড পয়েন্ট ছিল জুলাই সনদের, সেগুলো বাস্তবায়নে নতুন সরকার বাধ্য থাকবে এবং তার পরবর্তী 30 দিনের ভিতরে ওই সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে আসনের ভিত্তিতে উচ্চ পরিষদ গঠন হবে। এই সংক্ষেপে বলে ফেললাম। আপনি মানে আপনারও সময় নিলাম না, আমিও তাড়াতাড়ি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে পাওয়া মানেই হচ্ছে এত সুন্দর করে ইনফরমেশন গুলো দেন, যেটি আমি নিজেও খুব মনোযোগ সহকারে শুনি, কারণ বিশ্লেষণ গুলো একটু অন্যরকম হয়। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আবারও কথা হবে বিষয় ভিত্তিক আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং একই সাথে দর্শক বলে থাকি, দা নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, আইন, অভিবাসন, ট্যাক্স সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবে সে তথ্যও থাকে। এই অনুষ্ঠানে থাকে রাজনীতির বিশ্লেষণও। আজকেও আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের সবার অনুরোধে আমরা মূলত বিষয়গুলো নির্ধারণ করে থাকি এবং আপনাদেরও যদি কোনো বিষয় থাকে এবং যে বিষয়গুলো নিয়ে জানতে চান সেগুলোও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও আগামী বৃহস্পতিবার
ঠিক রাত 9টায় নিউ ইয়র্ক সময়।